এই ভিডিওতে বিদেশি পর্যটক ইবন বতুতাকে নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের ইতিহাস বিষয় রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। তেমনি কলেজে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তাদেরকেও এই ভিডিওটি বিশেষভাবে সাহায্য করবে। এর আগে আমি আমার এই চ্যানেলে অলবেরুনি এবং মার্কো পোলোর সম্বন্ধে খুব ডিটেলসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের ইবন বতুতার সম্বন্ধে কোনো রকম কোনো সংশয় থাকবে না। ইবন বতুতা যখন ভারতে এসেছিলেন তখন ভারতের সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এই ছবিতে আমরা মোহাম্মদ বিন তুগলক এবং ইবন বতুতাকে একসাথে দেখতে পাচ্ছি। ইবন বতুতা কোথা থেকে ভারতে আসছেন এবং কোন পথ ধরে ভারতে আসছেন সেগুলো প্রথমে একটু দেখে নেব। এখানে এই ম্যাপটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের একটি দেশ মরক্কো। এই মরক্কোর তানজিয়া শহরে ইবন বতুতা জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকেই তিনি ভারতে আসছেন এবং ভারতে বেশ কিছু বছর থেকে তিনি চীনে রওনা দিচ্ছেন। আসলে তিনি মোহাম্মদ বিন তুগলকের একজন দূত হিসেবে চীনের রাজার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আমরা একটু দেখে নেব ম্যাপের মাধ্যমে যে ভারতের কোন কোন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। তিনি সিন্ধু নদী, এই যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে তিনি ভারতে প্রবেশ করছেন এবং এখান থেকে এই মুলতান এই এলাকা হয়ে তিনি দিল্লিতে পৌঁছচ্ছেন। এই দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক আছেন, যিনি দিল্লির সুলতান। সেখানে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মোহাম্মদ বিন তুগলক তার জ্ঞান দেখে নিজের কাজী পদে ইবন বতুতাকে নিয়োগ করেন। তো বেশ কিছু বছর তিনি দিল্লিতে কাটাবেন এবং তারপর তিনি ভারতের অন্যান্য জায়গাতে ঘুরে বেড়াবেন। কনৌজ, খাজুরাহ, গোয়ালিয়র, উজ্জয়িন এইসব জায়গাতে তিনি ঘুরে বেড়াবেন এবং ভারতের এই কালিকট বন্দর থেকে তিনি কোথায় যাবেন? কালিকট বন্দর থেকে যাবেন মালদ্বীপ। মালদ্বীপ থেকে তিনি বাংলাতে আসবেন। বাংলা থেকে আসাম, এই জায়গাগুলো ঘুরে তিনি চীনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এভাবেই ভারতের বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে বেরিয়েছিলেন। এরপর তার সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। 1304 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মরক্কোর তানজানিয়া শহরে এক অভিজাত পরিবারে ইবন বতুতা জন্মগ্রহণ করেন। ইবন বতুতার আসল নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং যিনি ছিলেন ইসলাম ধর্মতত্ত্বের একজন পণ্ডিত। ইবন বতুতার আরও বেশ কিছু নাম রয়েছে। তাকে আমরা মৌলানা বদরুদ্দিন নামেও যেমন চিনি, আবার তাকে বলা হয় শেখ শামসুদ্দিন। ইবন বতুতাকে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ভ্রমণকারী হিসেবে স্বীকার করা হয়েছে। ইবন বতুতা ভারতে মোট 14 বছর ছিলেন, যার মধ্যে 8 বছর দিল্লিতে কাটান। ইবন বতুতা বিশ্বাস করতেন যে দেশ ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করা যায়, পুস্তক পাঠের দ্বারা তা কখনোই সম্ভব হয় না। তাই মাত্র 21-22 বছর বয়সে তিনি ইসলামের পবিত্র স্থানগুলি দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যান। মক্কায় তীর্থযাত্রা সম্পন্ন করে তিনি সিরিয়া, ইরাক, পারস্য, ইয়েমেন, ওমান সহ পূর্ব আফ্রিকার বহু উপকূল বন্দর ঘুরে বেড়ান তিনি। অর্থাৎ তিনি ভ্রমণপ্রেমী ছিলেন, তার মধ্যে ভ্রমণের পিপাসা ছিল। এবার তিনি কিভাবে ভারতে প্রবেশ করছেন সেটাই আমরা দেখব। হিন্দুকুশ অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে তিনি 1333 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে উপস্থিত হন। এই নদীকে তিনি পাঞ্জ আব বলে উল্লেখ করেছেন। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মুলতান, অবহর এবং মাসুদাবাদ অতিক্রম করে দিল্লিতে এসে উপস্থিত হন তিনি। ইবন বতুতার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে
সুলতান মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কাজী পদে নিয়োগ করেন। এই কাজী মানে হচ্ছে বিচারক। ইবন বতুতা এই পদে 7 বছর কর্মরত ছিলেন। ইবন বতুতা একটি বই লিখেন, সেটির নাম রেহলা, অথবা সেটি কিতাব উল রেহলা নামেও পরিচিত। এই বইটি আরবি ভাষায় লেখা। ইবন বতুতা পণ্ডিত ইবন জুজাইকে তার রোমাঞ্চকর অভিযানের কাহিনী শোনান এবং পণ্ডিত ইবন জুজাই তা লিপিবদ্ধ করেন। এইজার গিব এবং রেভারেন্ড এস লি রেহলার ইংরেজি অনুবাদ করেছিলেন। দি রেহলা অফ ইবন বতুতার লেখক মেহেদি হুসেন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে ইবন বতুতার কিছু ভুল বোঝাবুঝি হয়। এই কারণে সুলতান তাকে নজরবন্দি করে রাখেন। পরবর্তী সময়ে মোহাম্মদ বিন তুগলক নিজের ভুল বুঝতে পারেন। পরে সুলতান পুনরায় কাজী পদে নিয়োগের ইচ্ছা প্রকাশ করলেও ইবন বতুতা তা অস্বীকার করেন এবং মক্কা যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। শেষ পর্যন্ত মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে সুলতানের দূত হিসেবে চীনে যাওয়ার নির্দেশ দেন। ইবন বতুতা দিল্লি সম্বন্ধে কী বলছেন সেগুলো আমরা দেখে নেব। তিনি বলছেন, দিল্লি শুধুমাত্র ভারতের নয়, সারা মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ শহর। তাঁর বিবরণীতে দিল্লির বিখ্যাত লৌহ স্তম্ভ এবং কুতুব মিনারের উল্লেখ রয়েছে। তিনি এই শহরের 28টি দ্বার বা দরজার কথা উল্লেখ করেছেন। ইবন বতুতা খুব কাছ থেকে সুলতান মোহাম্মদ বিন তুগলককে দেখেছিলেন। তার মতে সুলতান ছিলেন একধারে দয়ার সাগর এবং রক্তপিপাসু। ইবন বতুতা দেখাচ্ছেন, সুলতান জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাদর করতেন, বহু বিদেশিকে উচ্চ রাজপদে নিয়োগ করে আজিজ পদবিতে ভূষিত করতেন। দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে সেখানকার কর মুকুব করে দেন। এগুলো তার দয়ার মনের পরিচয়। আবার বেশ কিছু ক্ষেত্রে তিনি কঠোরতা দেখিয়েছিলেন। ইবন বতুতা দেখাচ্ছেন, দিল্লি থেকে দৌলতাবাদে যেতে অনিচ্ছুক ব্যক্তিদের জোর করে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করতেন তিনি। শেখ শিহাবুদ্দিন সুলতানের অধীনে চাকরি করতে অসম্মত হলে মোহাম্মদ বিন তুগলক শেখের দাড়ি টেনে ছিঁড়ে দেওয়ার নির্দেশ দেন। এগুলি মোহাম্মদ বিন তুগলকের কঠোরতা। ইবন বতুতার বিবরণ থেকে আমরা মোহাম্মদ বিন তুগলকের সময়ে 2 ধরনের ডাক ব্যবস্থার কথা জানতে পারি। প্রথমত, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উলাক। দ্বিতীয়ত, পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা দাওয়া নামে পরিচিত। মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসেবে চীন দেশের উদ্দেশ্যে যাত্রা করেন ইবন বতুতা। দিল্লি থেকে কনৌজ, গোয়ালিয়র, উজ্জয়িনী, দৌলতাবাদ হয়ে খাম্বাদ উপসাগরের তীরে গন্ধর বন্দরে এসে পৌঁছান তিনি। ঠিক যেমনটা আমরা ম্যাপে দেখেছি। এই গন্ধর বন্দর থেকে জাহাজে চেপে যান সান্দাবুর দ্বীপে, যা বর্তমানে গোয়া নামে পরিচিত। ইবন বতুতা কুইলন অর্থাৎ মালাবার উপকূলেও গিয়েছিলেন এবং এখান থেকে তিনি কালিকটে পৌঁছান। কালিকট থেকে তিনি মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। তার মতে মালদ্বীপের অধিবাসীরা অধিকাংশই মুসলিম। এই মালদ্বীপে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার পরিবর্তে কড়ি ব্যবহার করা হতো। এই মালদ্বীপ থেকে তিনি প্রথমে বাংলায় এবং পরে আসামে যান। তখন বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন। আসাম থেকে ইবন বতুতা সোনারগাঁওতে পৌঁছান। সোনারগাঁও বন্দর থেকে সুমাত্রাগামী এক চীনা জাহাজে চেপে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। এভাবেই ইবন বতুতার ভারত ভ্রমণ শেষ হয় এবং চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। এভাবেই বিস্তারিতভাবে ক্লাস 12-এর ইতিহাস বিষয়ে সমস্ত অধ্যায়গুলো এই চ্যানেলে আলোচনা করা হবে। এই ক্লাসগুলোতে আমি যেই পিপিটিগুলোর ব্যবহার করছি সেই পিপিটিগুলো যদি তোমরা চাও তবে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও।
এবং ইবন বতুতার সম্বন্ধে এবং আরও অন্যান্য কোনো বিষয়ে, অবশ্যই ইতিহাসের কোনো বিষয়ে যদি কোনো সংশয়, কোনো প্রশ্ন, কোনো এনকোয়ারি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও।